আসলে এখনো আমি ক্যামেরার সামনে আসার মতো অবস্থায় নেই। তবুও আমাকে একটুখানি কাপড় পরতে হয়েছিল, বিধায় ভাবনা ছোট্ট একটা মেসেজ দিয়ে রাখি নতুন বইটা নিয়ে। আমি ভেবেছিলাম বড় পরিসরে আসবো, সেটা হলো না। তো আমার গলা শুনে বুঝছেন নিশ্চয়ই যে আমার গলা ভেঙে আসছে। তো আমি এই মুহূর্তে আমি যেটা প্রথমে শুরু করি বলার জন্য, সেটা হচ্ছে যে আমার ইয়ারফোনটা বড় মেয়ের দেওয়া, আমার কানের দুলটা আমার ছোট মেয়ে হাতে করে বানিয়েছে, আমার গায়ের শালটা আমার একটা ছেলে স্বপন মিয়া আমাকে গিফট করেছে এই বইমেলাতে। খুব মনটাকে ভালো করার জন্য আমি এইগুলো আজকে করেছি, আমার সন্তানদেরকে খুশি করার জন্য। আচ্ছা যাই হোক, এটা আমার পার্সোনাল কথা গেল। আমি আমার বইটা নিয়ে একটু কথা বলবো। আমার একটা তৃতীয় বই। হ্যাঁ, এই লেখালেখির জগতে আত্মপ্রকাশ হয়েছে আমার অনেক দেরিতে। তো আমি এই বইটা নিয়ে যেটা বলবো, যে আমার একটা ধারণা ছিল যে বইটা অনেক বেশি সাড়া ফেলবে, হয়তো এক সময় ফেলবে, হয়তো সময় লাগবে আরও। তো আমি একটুখানি সামান্য মেসেজ রাখছি, আমার শরীরটা ভালো নেই। সেটা হচ্ছে যে আমি ভুটানে ছিলাম 90-এর দশকে, এরপরে আমি ঘুরতে যাই। তো 90 দশকে ভুটান দেখার পরে আমার জীবনে অনেকগুলো দেশ দেখার সুযোগ হয়েছে। আমি দুটো ভ্রমণ কাহিনী অলরেডি লিখেছি, গত বছর সেটা প্রকাশ হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে বেশিরভাগ রাজতন্ত্রের দেশগুলোই আমার দেখা হয়েছে। তো এই দেশটি একটি ভিন্ন রকম অবতারণা সৃষ্টি করবে। আমি মনে করি যে আমি যখন একটা দেশ দেখি, ভ্রমণ করি বা দেখি, এটা আমার প্রবাস জীবনে লেখা। সেখানে আমি একেবারে ভেতর থেকে একটা সমাজকে দেখার চেষ্টা করি, সেই দেশের সমাজ, সংস্কৃতি, জনগণ এবং সেই দেশের রাজা বা প্রধান যারা থাকেন তাদেরকে বোঝার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। তো আমার সবগুলো অভিজ্ঞতা অতীতের এবং বর্তমানকালের রাজতন্ত্রের অভিজ্ঞতায় আলোকে আমি বলবো যে ভুটান একটি বৌদ্ধ রাষ্ট্র, কোনো সন্দেহ নেই, কিন্তু এদের যে ধারা, যেটা আর কি, ওই যে ওদের রাজতন্ত্র যে এমন যে রাজা যখন উপলব্ধি করলেন যে উনি রাজতন্ত্র থেকে গণতন্ত্রের পথে হাঁটবেন, যাবেন, এবং এটা উনি চাচ্ছিলেন ক্ষমতাটা ইয়ের হাতে, গণতান্ত্রিক সরকারের হাতে দিয়ে দিতে, তখন জনগণ বাদ সাধে। তারা বলে যে না,